ফ্রিল্যান্সিংয়ের বাজারে প্রতিযোগিতা কিন্তু সাংঘাতিক। দেখা যায় প্রায় সবাই একই ধরনের সেবা দিচ্ছে। তো প্রশ্ন হলো, এই ভিড়ের মধ্যে কিভাবে আলাদা হওয়া যায়, কিভাবে নিজের একটা জায়গা তৈরি করা যায়। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয় নিয়েই কথা বলবো। সফল হওয়ার এমন একটা কাঠামো তুলে ধরা হবে যা অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখতে পারে। চলুন আলোচনাটা শুরু করা যাক একটা খুব বাস্তব অনুভূতি দিয়ে। অনেক ফ্রিল্যান্সারকেই কিন্তু এমন আর্থিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়, মানে মাস শেষে যখন বিল দেওয়ার চাপ আসে তখন অনেক সময় কম পারিশ্রমিকে কাজ করার মতো কঠিন সিদ্ধান্তও নিতে হয়। এটা বেশ পরিচিত একটা সমস্যা, তাই না? আর এখান থেকেই কিন্তু মূল প্রশ্নটা চলে আসে, এই যে এত কম্পিটিশন, এই বাজারে কিভাবে নিজেকে আলাদা করে তোলা যায়, আর তার চেয়েও বড় কথা, কিভাবে এমন ক্লায়েন্টদের আকর্ষণ করা যায় যারা কাজের সঠিক মূল্যটা দেবে। চলুন এই সমস্যারই একটা সমাধান খোঁজার চেষ্টা করা যাক। তো প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হলো স্ট্র্যাটেজি বা কৌশল। দেখুন, সফলতা কিন্তু এমনি এমনি আসে না। এর জন্য একটা গোছানো পরিকল্পনা লাগে। এমন একটা বিশেষ দিক বা অ্যাঙ্গেল খুঁজে বের করতে হবে যা এই ভিড়ের মধ্যেও কাউকে সবার থেকে আলাদা করে তুলবে, আর ক্লায়েন্টের চোখে তার মূল্য অনেকখানি বাড়িয়ে দেবে। ফ্রিল্যান্সার হিসেবে সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো নিজেকে জ্যাক অফ অল ট্রেডস বা সব কাজের কাজী হিসেবে দেখানো। যখন কেউ বলে যে সে সবকিছুই করতে পারে, তখন ক্লায়েন্টরা তাকে কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য এক্সপার্ট হিসেবে দেখে না। আর এর ফলে কি হয়, আরও অনেক বেশি মানুষের সাথে প্রতিযোগিতা করতে হয়। আচ্ছা, আসুন তিনটা আলাদা হেডলাইন একটু তুলনা করে দেখি। প্রথমটা হলো ব্যবসার জন্য লিখি, খুবই সাধারণ, তাই না? দ্বিতীয়টা একটু বেটার, আইন সংস্থাগুলোর জন্য লিখি। এটা সরাসরি ল ফর্মগুলোকে টার্গেট করছে। কিন্তু সেরা কোনটা? তৃতীয়টা, আইন সংস্থাগুলোর জন্য লিখি, যাদের আরও ট্রাফিক এবং ব্যবসা দরকার। এটাই সবচেয়ে পাওয়ারফুল, কারণ এটা শুধু স্পেসিফিকই না, বরং ক্লায়েন্টের আসল সমস্যাটা সমাধান করার কথা বলছে। আর এখানেই কিন্তু আসল পার্থক্যটা তৈরি হয়ে যায়। এর মানেটা হলো, মূল ব্যাপারটা হচ্ছে শুধু নিজের সার্ভিস বিক্রি করার চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। ভাবতে হবে যে ক্লায়েন্টের কোন সমস্যাটা সমাধান করা হচ্ছে। যখন ক্লায়েন্টের দিক থেকে তাদের নির্দিষ্ট প্রয়োজনগুলো বোঝা যাবে এবং সেই অনুযায়ী নিজেকে তুলে ধরা হবে, ঠিক তখনই একজন সাধারণ ফ্রিল্যান্সার থেকে একজন ভ্যালুয়েবল পার্টনার হয়ে ওঠা সম্ভব। এই যে আইডিয়াটা, এটাকেই বলা হয় কাস্টমার পেইন পয়েন্ট, মানে সম্ভাব্য গ্রাহকরা ঠিক কোন নির্দিষ্ট সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। যদি কারো সার্ভিস বা সেবা সেই সমস্যার সরাসরি সমাধান হয়, তাহলে ক্লায়েন্টসরা কিন্তু তাকেই খুঁজবে। এই বুট বিক্রেতার উদাহরণটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, তিনজন বিক্রেতাই কিন্তু বুট বিক্রি করছেন, কিন্তু তারা একদম আলাদা আলাদা কাস্টমারের সমস্যা সমাধান করছেন। যেমন একজন বিক্রি করছেন লম্বা হাইকিংয়ের জন্য হালকা ওজনের বুট, আরেকজন বিক্রি করছেন এমন টেকসই বুট যার সহজে নষ্ট হবে না, আর তৃতীয়জন বিক্রি করছেন লেটেস্ট স্টাইলের ফ্যাশন বুট। একই বাজারে থেকেও তারা নিজেদের জন্য আলাদা জায়গা তৈরি করে নিয়েছে, কারণ তারা নির্দিষ্ট গ্রাহকের নির্দিষ্ট চাহিদাটা পূরণ করছে। বেশ, স্ট্র্যাটেজি তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হল, বাস্তবে এটা অ্যাপ্লাই করা যাবে কিভাবে এমন একটা প্রোফাইল তৈরি করা যায় যা এই বিশেষত্বকে ঠিকঠাকভাবে তুলে ধরবে আর ভালো ক্লায়েন্টসদেরকে চুম্বকের মতো আকর্ষণ করবে। চলুন এবার সেই দিকেই নজর দেওয়া যাক। একটা প্রোফাইলকে অন্যদের থেকে আলাদা করতে এই 4টা ধাপ খুব জরুরি। 1. একটা প্রফেশনাল থাম্বনেল বা ছবি ব্যবহার করা। একটা হাসি মুখের ছবি কিন্তু শুরুতেই একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করে। 2. একটা ছোট ইন্ট্রো ভিডিও বানানো, যেখানে সরাসরি ক্লায়েন্টের প্রয়োজন নিয়ে কথা বলা হবে। 3. একটা শক্তিশালী পোর্টফোলিও, যা কাজের প্রমাণ হিসেবে কাজ করবে। আর 4. কাজের পদ্ধতির একটা কাঠামো ক্লায়েন্টকে দেখানো। এতে তারা বুঝতে পারে যে কাজটা কতটা গোছানো আর পেশাদারভাবে করা হবে। একটা ভালো পোর্টফোলিও কিন্তু মুখের কথার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এটা শুধু দক্ষতার প্রমাণই দেয় না, বরং নির্দিষ্ট ক্ষেত্রে একজনকে এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠা করে। হ্যাঁ, শুরুতে পোর্টফোলিও বানানোর জন্য হয়তো বিনামূল্যে বা কম খরচে কিছু কাজও করতে হতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য হল ক্লায়েন্টদের দেখানো যে শুধু কথাই বলা হয় না, রেজাল্টও এনে দেওয়া যায়। প্রোফাইলটা এমনভাবে সাজানো উচিত যেন ক্লায়েন্টের মনে কোনো প্রশ্ন আসার আগেই তিনি সেটার উত্তর পেয়ে যান।
কাজের প্রসেসটা কী ধরনের রেজাল্ট দেওয়া সম্ভব, বিশেষত্ব কোথায়, এই সব কিছু পরিষ্কারভাবে লেখা থাকলে ক্লায়েন্টের জন্য সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। আমাদের আলোচনা শেষ আর সম্ভবত সবচেয়ে কঠিন অংশটা হলো মাইন্ডসেট বা মানসিকতা, বিশেষ করে দাম ঠিক করার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকা। এটা কিন্তু একদম শুরুতে আমরা যে আর্থিক চাপের কথা বলেছিলাম সেটার সঙ্গে সরাসরি যুক্ত। এখানে একটা পুরনো প্রশ্ন চলে আসে, খুব প্রয়োজনে বা একরকম ডেসপারেশন থেকে কি একজন ফ্রিল্যান্সারের কম রেটে কাজ নেওয়া উচিত? এই ব্যাপারে ফ্রিল্যান্সারদের মধ্যে অনেক রকম মত আছে, আর সত্যি বলতে এর কোনো সহজ উত্তরও নেই। দেখুন, এই বিতর্কের দুটো দিকই কিন্তু বেশ যুক্তিযুক্ত। একদল মনে করেন নিজের রেটে একদম শক্ত থাকা উচিত, কারণ কম টাকার ক্লায়েন্টদের না বলতে পারলেই ভালো ক্লায়েন্টদের জন্য দরজাটা খোলে। আবার অন্যদিকে আরেক দলের বাস্তবতা হলো বিল তো বিলি, মাস শেষে খরচ চালানোর জন্য কখনো কখনো একটু ফ্লেক্সিবল হতে হয়, বিশেষ করে যদি কাজটা ছোট হয় বা প্রোফাইলের জন্য একটা পজিটিভ রিভিউ খুব দরকারি হয়। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, টানা কম রেটে কাজ করলে সেটা কিন্তু মনোবল ভেঙে দেয়। যখন কেউ অনুভব করে যে তার কাজের সঠিক দাম পাওয়া যাচ্ছে না, তখন সেই কাজের প্রতি যত্ন বা মনোযোগ ধরে রাখাটা সত্যিই খুব কঠিন হয়ে পড়ে। তাহলে পুরো আলোচনাটাকে যদি ৩টা মূল ধাপে সারসংক্ষেপ করি, তাহলে সেগুলো কি দাঁড়ায়? প্রথমত, নিজের জন্য একটা নির্দিষ্ট ক্ষেত্র বা নিশ খুঁজে বের করা। দ্বিতীয়ত, সেই নিশে ক্লায়েন্টদের আসল পেইন পয়েন্ট বা সমস্যাটা চিহ্নিত করা। আর তৃতীয়ত, একটা শক্তিশালী প্রোফাইল আর পোর্টফোলিওর মাধ্যমে নিজের অথরিটি বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভাবা যাক তো, এমন কোনো একটা নির্দিষ্ট ক্লায়েন্টের সমস্যা আছে যা সমাধান করার জন্য একজন ব্যক্তি সবচেয়ে যোগ্য? এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করতে পারলেই একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে এগিয়ে যাওয়ার রাস্তাটা অনেক সহজ হয়ে যাবে।